পডোমেক রক ক্রিক পার্ক রোড ধরে দুই গাড়ির একটা বহর প্রবেশ করল রক ক্রিক পার্ক এলাকায়। বহরের আগের গাড়িটি 4 হুইলার ড্রাইভ হাইল্যান্ডার জিপ 8 সিটেড, পেছনের গাড়িটা একটা ক্যারিয়ার। হাইল্যান্ডার জিপের মাঝে সারির একপাশে বসে আছে এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসন, অন্য পাশে সারা জেফারসন। সামনের ড্রাইভিং সিটে এফবিআই প্রধানের ব্যক্তিগত ড্রাইভারের পাশে তার পার্সোনাল সহকারী হ্যানরিয়েটা। পেছনের মুখোমুখি 4 সিটের দুজন এফবিআই প্রধানের সিকিউরিটি, অন্য দুজন ডগ স্কোয়াড গোয়েন্দা পুলিশ। তাদের একজনের হাতে ধরা ডগ স্কোয়াডের একটা কুকুর। আর পেছনের ক্যারিয়ার ভ্যানে এফবিআইয়ের একজন অফিসার, ড্রাইভার এবং ড্রাইভারের পাশে বেঞ্জামিন বেকন। পেছনে ক্যারিয়ারে 10 জন এফবিআই সদস্য। এই টিমের নেতৃত্ব দিচ্ছে বেঞ্জামিন বেকন। রক ক্রিক পার্ক এলাকায় প্রবেশ করেছে গাড়ি। তুমি অনেক জেদ করে সাথে এসেছ, আল্লাহ তোমার আশাটাকে সার্থক করুন, বলল এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসন সারা জেফারসনকে লক্ষ্য করে। আমিন, আল্লাহ আমাদের সফল করুন, সারা জেফারসন বলল। ওয়াশিংটনের চারদিকের সন্দেহ করার মতো সব জায়গায় অনুসন্ধান হয়ে গেছে, রক ক্রিক অঞ্চলটাই বাকি। আমার অনুমান সত্য হলে আহমাদ মুসাকে ওয়াশিংটনের অঞ্চলের বাইরে নেওয়া হয়নি, বলল জর্জ আব্রাহাম। আঙ্কেল, ওটা নির্ভর করবে ওরা আহমাদ মুসাকে নিয়ে কি করতে চায় তার উপর। আহমাদ মুসাকে ওরা প্রকৃতপক্ষেই কি জন্য কিডন্যাপ করেছে আমরা জানতে পারিনি, সারা জেফারসন বলল। এটাই তো চিন্তার বিষয় সারা। তবে H3 বা এইচ কিউবের নামে অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান একজন বড় কাউকে কিডন্যাপ করার যে তথ্য জানা গেছে সেটা সত্য হলে এবং সেই কিডন্যাপ করা ব্যক্তি আহমাদ মুসা হলে একটা আশা জাগে যে তার মতো ব্যক্তিকে সতর্ক প্রহরায় নিয়ে অতি অল্প সময় ওয়াশিংটনের বাইরে নেওয়া সম্ভব হয়নি, বলল জর্জ আব্রাহাম। সারা জেফারসন কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ তার চোখে পড়ল পটোম্যাক রক ক্রিক পার্ক রোড থেকে বেরিয়ে যাওয়া 2 নম্বর এক্সিট রোডের সাইনবোর্ড। এই এক্সিট রোডটি মধ্য রক ক্রিক পার্কের পূর্ব এলাকার গভীর জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে আবার পটোম্যাক রক ক্রিক পার্ক রোডে উঠেছে। সারা জেফারসন ভাবল জঙ্গলের পথে তাদের যাওয়া দরকার। দুপাশের বিরাট অঞ্চলের উপর আমাদের অনুসন্ধান চলতে পারবে। আঙ্কেল, আমি মনে করি 2 নম্বর এক্সিট ধরে জঙ্গলের পথে আমাদের অগ্রসর হওয়া দরকার, সারা জেফারসন জর্জ আব্রাহাম জনসনের দিকে তাকিয়ে বলল। জর্জ আব্রাহাম সারা জেফারসনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে মা, ঠিক বলেছ। বলেই জনসন সামনে তাকিয়ে বলল, অ্যান্ড্রু, 2 নম্বর এক্সিট নাও। 2 নম্বর এক্সিট ধরে এগিয়ে চলল জর্জ আব্রাহাম জনসনদের দুটি গাড়ি। দুপাশে গভীর বন, তার মাঝ দিয়ে পাথুরে রাস্তার উপর দিয়ে ধীর গতিতে এগিয়ে চলেছে গাড়ি দুটি। এক স্থানে এসে শিকারী কুকুরটি ঘেউ ঘেউ করে আর লাফালাফি শুরু করে দিল। অ্যান্ড্রুর গাড়ি থামাও, বলল জর্জ আব্রাহাম। গাড়ি থেমে গেল রাস্তার পাশ গিয়ে। ডগ স্কোয়াড অফিসার দুজন কুকুরটি নিয়ে লাফ দিয়ে নামল। জর্জ আব্রাহাম জনসনও নেমে পড়েছে গাড়ি থেকে। একটু সামনে জঙ্গলের পাশের একটা জায়গা লক্ষ্য করে অস্থির হয়ে উঠেছে কুকুরটি। ওকে ছেড়ে দাও, কিছু সন্দেহ করেছে সে, বলল আব্রাহাম। সারা জেফারসন গাড়ি থেকে নেমে তার পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সবার চোখে গভীর উৎসুক এবং আশার আলো। পেছনের গাড়িটাও এসে দাঁড়িয়েছে। বেঞ্জামিন বেকন এসে জর্জ আব্রাহাম জনসনের পেছনে দাঁড়াল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটি ছুটে গিয়ে জঙ্গলের প্রান্তের একটা জায়গা শুকতে লাগল এবং লেজ নাড়তে লাগল। সেই সাথে সবাই দ্রুত গিয়ে দাঁড়ালো সে স্থানের পাশে। বেকন সন্তর্পণে জায়গাটা পরীক্ষা করল। নিশ্চয় কুকুরটি কিছু সন্দেহ করেছে, বলল জর্জ আব্রাহাম। কাজে লেগে গেল বেঞ্জামিন। সারা জেফারসন ধীরে ধীরে সেদিকে এগোল। ডগ স্কোয়াডের 2 জন লোক গিয়ে কুকুরটির বেল্টটা হাতে নিল। সবাই দেখতে লাগল। প্রথম কথা বলল সারা, বলল, আঙ্কেল, লম্বালম্বি একটা জায়গার ঘাস দেখা যাচ্ছে চ্যাপ্টা হয়ে গেছে। লম্বালম্বি জায়গাটা শেষ প্রান্তে কচি ঘাস, আর ঘাসগুলো যেন পিষে গেছে। দীর্ঘক্ষণ, অন্তত 1-2 ঘন্টা বেশি চাপা পড়ে ঘাসের যে অবস্থা হয় সেই অবস্থা দেখা যাচ্ছে। আমার মনে হয় লম্বালম্বি জায়গাটা মেপে দেখা দরকার।
ঠিক বলেছ সারা। বেকন মেপে দেখো, আমার মনে হচ্ছে আহমাদ মুসার একটা চিহ্ন আমরা পেলাম, বলল জর্জ আব্রাহাম জনসন। আমিন, আলহামদুলিল্লাহ, সারা জেফারসন বলল। ওদিকে বেকন পিঠের ব্যাগ থেকে টেপ বের করে নিয়ে মাপল লম্বালম্বি জায়গাটা। মাপ শেষ করে সোজা দাঁড়িয়ে এফবিআই প্রধান জর্জ আব্রাহামের দিকে তাকিয়ে বলল, স্যার, লম্বালম্বি মাপ 6 ফুট। আহমদ মুসার উচ্চতার সামান্য কিছু বেশি। মাপতে গিয়ে নিশ্চয় 2-1 ইঞ্চি কম বেশি হয়েছে। এটা খুবই স্বাভাবিক। আল্লাহর অশেষ শুকরিয়া যে আহমদ মুসার একটা চিহ্ন আমরা পেলাম, বলল জর্জ আব্রাহাম জনসন। আবেগের উচ্ছ্বাসে তার কণ্ঠ ভারী। কিন্তু আঙ্কেল, তিনি জঙ্গলের পাশে এভাবে পড়েছিলেন কেন? কি অবস্থায় বা ছিলেন? তারপর কি হলো তার? সবগুলো প্রশ্নই ভয়াবহ। তিনি কি পালাচ্ছিলেন? আবার কি ধরা পড়েছেন শত্রুর হাতে? বলল সারা জেফারসন। তার কণ্ঠ ভেঙে পড়েছিল শেষের দিকে। জর্জ আব্রাহাম জনসন সারা জেফারসনের কাঁধে হাত রেখে সান্ত্বনার সুরে বলল, আল্লাহর সাহায্য তার সাথে আছে মা। কথা শেষ করে বেঞ্জামিন বেকনের দিকে চেয়ে জর্জ আব্রাহাম বলল, বেঞ্জামিন বেকন, খেয়াল করেছ? আমাদের গাড়ি ছাড়া আরও একটা গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। আরও কিছু পায়ের এলোমেলো চিহ্ন। জুতার দাগগুলোর মধ্যে একটা লেডিজ স্যান্ডেলও আছে। তার মানে ওরা ও আহমদ মুসাকে দেখে গাড়ি থেকে নামে। আবার শত্রুও হতে পারে। যা হোক, আমাদের ফলো করা দরকার। আর কুকুরও সামনের দিকে লক্ষ্য করে অস্থিরতা দেখাচ্ছে। দাঁড়িয়ে থাকার পর গাড়ির চাকা দেখা যাচ্ছে সামনের দিকেই গেছে। বেঞ্জামিন বেকন ঝুঁকে পড়ে গাড়ির চাকার দাগ দেখছিল। বলল, কমপক্ষে আধা ঘন্টা আগে ওরা এখান থেকে গেছে। ওদের সন্ধান করতে কুকুরের ঘ্রাণ শক্তির উপর নির্ভর করতে হবে আমাদের। তার মানে আমরা কমপক্ষে 60 কিলোমিটার পিছনে। আল্লাহ ভরসা, চলো, আর দেরি নয়, বলল জর্জ আব্রাহাম। চলতে শুরু করল আবার দুটি গাড়ি। এবার বেঞ্জামিন বেকন এর ক্যারিয়ার ভ্যান আগে নেওয়া হয়েছে। ডগ স্কোয়াডের একজনকে তার শিকারী কুকুর সমেত ক্যারিয়ার ভ্যানের ড্রাইভারের পাশে বসানো হয়েছে। এক্সিট রোড অতিক্রম করতে গিয়ে পটোম্যাক রক ক্রিক পার্ক হাইওয়েতে। স্যার, আমরা পশ্চিম দিকে রক ক্রিকের আরও গভীর অঞ্চলের দিকে যাচ্ছি। কুকুরের ইঙ্গিত বাম দিকেই। জর্জ আব্রাহাম জনসনের ওয়্যারলেস বেঞ্জামিন বেকনের কথা ভেসে আসলো। ওকে বেকন, আগাও। ডগের সিলেকশনে বেশি স্ট্রেস না দিয়ে যতটা সম্ভব দ্রুত চলো। এক জায়গায় এসে সামনের ক্যারিয়ার ভ্যানটি সিগন্যাল দিয়ে থেমে গেল। পাশে একটা বিশাল গেট। জর্জ আব্রাহামের গাড়ি থামল সেই সঙ্গে। অনেকটা স্বগত কণ্ঠে আব্রাহাম জনসন বলল, এটা তো ধনকুবের ব্যবসায়ী সিমন আলেকজান্ডারের পাহাড়ি অবকাশ কেন্দ্র। পাহাড় বন অঞ্চলের নীরব পরিবেশে তিনি সহ তার পরিবার এই বাড়িতেই বেশি সময় থাকেন। এখানে গাড়ি থামল কেন? জর্জ আব্রাহামের গাড়ি থামার প্রায় সঙ্গে সঙ্গেই বেঞ্জামিন বেকন দ্রুত এসে তার সামনে দাঁড়ালো। বলল, স্যার, অদ্ভুত ব্যাপার। ডগ গেটের দিকে যেতে চাচ্ছে, আবার ফ্লাইওভারের দিকেও ছুটতে চাচ্ছে। সোজা রক ক্রিক পার্ক রোডের দিকে? জিজ্ঞাসা জর্জ আব্রাহামের। স্যার, ওদিকে ডগ লক্ষ্যই করছে না, বেঞ্জামিন বেকন বলল। তাহলে এ দুদিকের যে কোনো একদিকে তারা গেছে। দুদিকে ইন্ডিকেট করার অর্থ হতে পারে প্রথমে কোনো একদিকে গিয়েছিল, তারপর দ্বিতীয় দিকে গেছে। দ্বিতীয় দিক কোনটা দেখো। গেটম্যানকে জিজ্ঞাসা করো, তারা কিছুই বলে কিনা। বলল আব্রাহাম জনসন। ইয়েস স্যার, বলে আবার ছুটল বেঞ্জামিন বেকন। আঙ্কেল, আমিও একটু দেখি, বলে সারা জেফারসনও গাড়ি থেকে নামল। হাইওয়ে থেকে অনেকখানি ভেতরে গেটের দুই পাশে 2 সিকিউরিটি বক্স। সিকিউরিটি বক্স গেটের ভেতরে। গেটের সামনে পুলিশের গাড়ি দাঁড়াতে দেখে সিকিউরিটির লোকেরা আগেই বেরিয়ে এসেছে। বেঞ্জামিন বেকন তাদেরকে ডাকতেই তারা সামনে এসে দাঁড়াল। দেখো, আমাদের ডগ স্কোয়াডের কুকুর ভেতরে যাবার জন্য অস্থির হয়ে উঠেছে। হয়তো ডগের পরিচিত কোনো লোককে ভেতরে নেওয়া হয়েছে। এখন বলো, বাইরের কোনো লোককে অসুস্থ বা আহত অবস্থায় ভেতরে নেওয়া হয়েছে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে? জিজ্ঞাসা বেঞ্জামিন বেকনের। সিকিউরিটির লোক দুজনে একে অপরের দিকে তাকালো। একজন বলল, আপনাদের লোকজন তো কিছুক্ষণ আগেই এসেছিল, আপনারা কিছু জানেন না? আমাদের লোকজন মানে পুলিশ, বলল বেঞ্জামিন বেকন। জি হ্যাঁ, বলল সিকিউরিটি সেই লোকটি। কেন এসেছিল? কি করেছিল তারা?
বেঞ্জামিন বেকনের জিজ্ঞাসা। তারা সেই অসুস্থ লোককে নিতে এসেছিল, বলল সেই লোকটি। কোন অসুস্থ লোক? বলল বেঞ্জামিন বেকন। আমাদের ছোট ম্যাডাম এবং তার বন্ধু যে অসুস্থ লোককে নিয়ে এসেছিল বাড়িতে, তাকেই পুলিশ নিতে এসেছিল, সিকিউরিটির লোক বলল। নিয়ে গেছে? বেঞ্জামিন বেকনের জিজ্ঞাসা। না, তারা নিয়ে যেতে পারেনি। তার আগেই ছোট ম্যাডাম ও তার বন্ধু তাকে সরিয়ে নিয়ে গেছে, সিকিউরিটি সেই লোক বলল। সরিয়ে নিয়ে গেছে মানে? পুলিশকে দিলে না কেন? বলল বেঞ্জামিন বেকন। আমরা তা জানি না স্যার। বড় সাহেব আমাদের বলে দিয়েছিলেন পুলিশ আসবে অসুস্থ লোকটিকে যেন তাদের হাতে দিয়ে দেয়া হয়, কিন্তু পুলিশ আসার আগে ম্যাডাম তাকে নিয়ে যান। আমরা বড় সাহেবের কথা বললে ম্যাডাম বলেন তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিতে হবে। ম্যাডামের গাড়ি যখন গেট থেকে বের হয়, পুলিশের গাড়ি তখনই এসে যায়, কিন্তু ম্যাডাম পুলিশকে এড়িয়ে ফ্লাইওভার দিয়ে ওপারে গিয়ে একটু বামের এক্সিট ধরে চলে যায়। ওই পুলিশদের সাথেও কুকুর ছিল। কুকুরটি ছুটে গিয়েছিল ম্যাডামের গাড়ির পেছনে পেছনে। পুলিশের বাধার মুখে ম্যাডাম ওয়াশিংটনের দিকে যেতে না পেরেই ওই এক্সিটের পথ ধরেছিল বলে মনে হয়। ধন্যবাদ বলে গেটম্যানের দিক থেকে মুখ ফিরিয়ে বেঞ্জামিন বেকন তাকালো সারা জেফারসনের দিকে। বলল, ম্যাডাম, আর কিছু জানার আছে আমাদের? বেঞ্জামিন বেকনের কণ্ঠে সম্মান এবং শ্রদ্ধার সুর। সারা জেফারসন কিছু না বলে গেটম্যানের দিকে চেয়ে বলল, অসুস্থ লোকটিকে আপনারা দেখেছেন কি? জি ম্যাডাম। আমাদের ছোট ম্যাডাম যাবার সময় গাড়ি দাঁড় করিয়ে আমাদের সাথে কথা বলেছিলেন। সেই সময় আমাদের চোখ ম্যাডামের গাড়ির ভেতরেও যায়, বলল একজন গেটম্যান। কি দেখেছ? জিজ্ঞাসা সারা জেফারসনের। অসুস্থ লোকটি শুয়েছিল। মুখ দেখে মনে হয়েছে লোকটি শ্বেতাঙ্গ নয়। গেটম্যান বলল, অনেক ধন্যবাদ বলে সারা জেফারসন মুখ নিচু রেখেই বলল, চলুন মিস্টার বেকন, আঙ্কেলকে রিপোর্ট করতে হবে। ওরা ফিরে এলো জর্জ আব্রাহাম জনসনের কাছে। বেঞ্জামিন বেকন গেটম্যানের কাছে শোনা সব কথা রিপোর্ট করতে লাগল জর্জ আব্রাহামকে। সারা জেফারসন গাড়িতে উঠে বসল। সব কথা শোনার পর জর্জ আব্রাহাম জনসন বলল, বেঞ্জামিন বেকন, রকক্রিকের পুলিশ অফিস এবং পুলিশ হেডকোয়ার্টারে টেলিফোন করে দেখো কোনো আসামির সন্ধান বা কাউকে উদ্ধারের জন্য এ সময়ের মধ্যে কোনো অভিযান পরিচালিত হয়েছে কিনা। সঙ্গে সঙ্গে ওয়্যারলেস করার জন্য বেঞ্জামিন বেকন একটু সরে গেল। আঙ্কেল, একটা মজার বিষয়, এদের বড় সাহেব ছোট ম্যাডামের পিতা অসুস্থ ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিতে বললেন, আর ছোট ম্যাডাম তাকে পুলিশের হাতে না দিয়ে তাকে নিয়ে পালালেন। বড় সাহেব সঠিক হলে ছোট ম্যাডাম সন্দেহভাজন হয়ে দাঁড়ান, আর অন্যদিকে ছোট ম্যাডাম ঠিক হলে বড় সাহেব সন্দেহভাজন হয়ে পড়েন, বলল সারা জেফারসন। ঠিক বলেছ মা, রহস্যের একটা গ্রন্থি মনে হচ্ছে। পুলিশের কাছে তথ্য পেলেই বুঝা যাবে পুরো ঘটনা। বেঞ্জামিন বেকন এসে গেল, বলল, স্যার, পুলিশের তরফ থেকে কোনো অভিযান পাঠানো হয়নি এখানে। আমাদের সাথে ডগ স্কোয়াড ছাড়া ডগ স্কোয়াডের কেউ এদিকে আসেনি। বোঝা গেল ওই পুলিশেরা ছিল ভুয়া। ছোট ম্যাডামরা আহমদ মুসাকে শত্রুর হাত থেকে রক্ষার চেষ্টা করেছে। এসো দোয়া করি সবাই, আহমদ মুসাকে ছোট ম্যাডামরা যেন শত্রুর হাতে পড়া থেকে রক্ষা করতে সমর্থ হন, বলল জর্জ আব্রাহাম জনসন। আমিন, সারা জেফারসন বলল। বেঞ্জামিন বেকন আমিন বলে অনুমতি চাইল। আমার এবার গাড়ি স্টার্ট করতে পারি? হ্যাঁ বেকন, দ্রুত চলো। আমার মনে হয় এই এক্সিট রোডে আমরা ছোট ম্যাডামের সাক্ষাৎ পেয়ে যাব, বলল জর্জ আব্রাহাম। আল্লাহ আমাদের সহায় হন, বেঞ্জামিন বেকন বলল। দ্রুত গিয়ে সামনের গাড়িতে উঠল সে। দুটি গাড়ি আবার ছুটতে শুরু করল। রকক্রিক রিভারের তীর ঘেঁষে চলে যাওয়ার রাস্তা ধরে এগিয়ে চলল জর্জ আব্রাহামের গাড়ি। সামনে একটা বড় খাড়ি, খাড়িতে গিয়ে রাস্তা ইউটার্ন নিয়েছে। খাড়ির পরে একটা ঘাট আছে, কিছু ছোট দোকানপাট, বাংলোও আছে। প্রচুর পর্যটক এখানে আসে, বোট ভাড়া পাওয়া যায় এখানে, বলল জর্জ আব্রাহাম জনসন। আরও কিছুটা এগিয়ে খাড়ির কাছে পৌঁছতেই দেখা গেল একটা গাড়ি এদিকে আসছে। গাড়িটা কাছাকাছি আসতেই আগের গাড়ির শিকারী কুকুর ভীষণ ঘেউ ঘেউ আর লাফালাফি শুরু করল। সামনের গাড়িটি স্পিড স্লো করে থেমে গেল। জর্জ আব্রাহামের গাড়িও থামল। বেঞ্জামিন বেকন সহ ডগ স্কোয়াডের লোকেরা এবং পুলিশ গাড়ি থেকে নেমেছে। সারা জেফারসনও গাড়ি থেকে নামল। দেখো মা, গাড়ি যখন একটা, তখন ছোট ম্যাডামের গাড়িও হতে পারে, সারা জেফারসনকে উদ্দেশ্য করে বলল জর্জ আব্রাহাম জনসন।
বেঞ্জামিন বেকনের নির্দেশে পুলিশরা এগিয়ে আসা গাড়িটার পথ রোধ করে দাঁড়াল। এগিয়ে আসা গাড়িটি পুলিশের ব্যারিকেডের সামনে এসে থেমে গেল। বেঞ্জামিন বেকন এবং সারা জেফারসন ছুটে গেল গাড়ির কাছে, আর ওই গাড়ি থেকে লাফ দিয়ে নেমেছে আলাইয়া অ্যাঞ্জেলা। সারা জেফারসনের উপর চোখ পড়তেই ছুটে এলো সে। গুড ইভিনিং ম্যাডাম, আপনি এখানে? সারা জেফারসনের কাছে এসে উচ্ছ্বসিত কণ্ঠে বলল আলাইয়া। এদিকে ডগ স্কোয়াডের কুকুরটি লাফ দিয়ে আলাইয়া অ্যাঞ্জেলার গাড়িতে উঠে গেছে এবং মাঝের যে সিট আহমাদ মুসা শুয়েছিল সে জায়গাটা কুকুরটি অস্থিরভাবে শুঁকতে শুরু করে, লেজ নাড়ছে এবং গোঁ গোঁ শব্দ করছে। সারা জেফারসন অবাক হয়েছে অ্যাঞ্জেলাকে ওই গাড়ি থেকে নামতে দেখে। দেশপ্রেমিক তরুণ আমেরিকানদের যে সংগঠন ফ্রি আমেরিকা, তার নেতা সারা জেফারসন। সেই ফ্রি আমেরিকার কর্মী আলাইয়া অ্যাঞ্জেলা। সভা সম্মেলনে অনেকবার দেখা হয়েছে তাদের। সারা জেফারসন আলাইয়া অ্যাঞ্জেলাকে কিছু বলার জন্য মুখ খুলেছিল। এ সময় বেঞ্জামিন বেকন ওই গাড়ি থেকে নেমে বলল, ম্যাডাম, গাড়িতে কেউ নেই, তবে এখানে স্যার ছিলেন, তার প্রমাণ পাওয়া গেছে। সারা জেফারসন এবং আলাইয়া অ্যাঞ্জেলা দুজনেই বেঞ্জামিন বেকনের কথা শুনল। বেঞ্জামিন বেকনের কথা শেষ হতে আলাইয়া বলে উঠল, ম্যাডাম, আপনারা কি কাউকে খুঁজছেন? সাথে পুলিশ দেখছি। আমার গাড়িতে কে ছিলেন, কাকে স্যার বলা হচ্ছে? এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করল আলাইয়া, তার চোখে মুখে বিস্ময়। এ সময় হার্স শ্যালন এসে পাশে দাঁড়াল। এফবিআই চিফ জর্জ আব্রাহাম জনসনও সারা জেফারসনের দিকে আসছিল। তাকে দেখে একটু সরে দাঁড়িয়ে জায়গা করে দিল সারা। বলল অ্যাঞ্জেলার লক্ষ্য করে, উনি আসছেন, এফবিআই চিফ জর্জ আব্রাহাম জনসন। ও গড, বলে অ্যাঞ্জেলা সোজা হয়ে দাঁড়াল। শ্যালন হার্সও। জর্জ আব্রাহাম আসতে অ্যাঞ্জেলা শ্যালন হার্স একটু বাও করে গুড ইভিনিং বলে স্বাগত জানাল। সারা জেফারসন অ্যাঞ্জেলাকে দেখিয়ে জর্জ আব্রাহামকে বলল, আঙ্কেল, উনি আলাইয়া অ্যাঞ্জেলা, আমাদের ফ্রি আমেরিকার কর্মী। বলেই তাকালো শ্যালন হার্সের দিকে। সঙ্গে সঙ্গে আলাইয়া অ্যাঞ্জেলা বলল, এ শ্যালন হার্স আমার বন্ধু, পেশায় ডাক্তার। কথা শেষ করে অ্যাঞ্জেলা আবার বলে উঠল জর্জ আব্রাহামকে লক্ষ্য করে, এক্সকিউজ মি স্যার, বুঝতে পারছি আমার গাড়িতে কাউকে খোঁজা হচ্ছে, কিন্তু কে সে? আমার গাড়িতে একজন ছিলেন। ছিলেন মানে? কোথায় তিনি? সেই পুলিশরা তাকে কেড়ে নেয়নি তো? জিজ্ঞাসা এফবিআই প্রধানের। স্যার, ওই পুলিশরা তাকে কেড়ে নিতে পারেনি। ওদের কথা আপনারা জানলেন কি করে? ওরা তো আপনাদের লোক নয়, অ্যাঞ্জেলা বলল। ওরা আমাদের লোক নয়, তুমি জানলে কি করে? বলল জর্জ আব্রাহাম, তার চোখে মুখে বিস্ময়। সে অনেক কথা স্যার, আমার গাড়িতে যে ছিল সে নিজেই চলে গেছেন। অদ্ভুত লোক, অ্যাঞ্জেলা বলল। কোথায় গেলেন? কখন গেলেন? জিজ্ঞাসা জর্জ আব্রাহামের। আলাইয়া অ্যাঞ্জেলা তার গাড়ির আগে পিছে সেই পুলিশের গাড়ি এবং হেলিকপ্টারের উপর থেকে ঘেরাও হবার পর তাদেরকে নামিয়ে দিয়ে লোকটি গাড়ি নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ার অবিশ্বাস্য ঘটনার কথা বলল। শুনেই জর্জ আব্রাহাম বলল, চলো সেখানে। 3টি গাড়ি এবার চলল খাড়ির ধারে। গাড়ি থেকে নেমে সবাই গিয়ে দাঁড়ালো খাড়ির পাশে, নদীর ধারে। জর্জ আব্রাহাম জনসনের এক পাশে সারা জেফারসন, অন্য পাশে আলাইয়া। স্যার, ঘেরাও হবার পর উনি বলেছিলেন ওরা আমাকে যে কোনো মূল্যে হাতে পেতে চাইবে, কারণ ওদের ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য আমার জানা হয়ে গেছে। আমি ওদের হাতের বাইরে যাওয়া মানে বহু বছর আগের ধরে আসার যে প্রাসাদ করেছে তার ধূলিসাৎ হওয়া। আমার কাছে আমেরিকার সিকিউরিটির বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমাকে ওদের হাতে পড়া চলবে না। উনি গাড়ি নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ার পর ওরা চলে আসে। হেলিকপ্টার ক্রেন দিয়ে নদী থেকে গাড়িটা তীরে তুলে আনে। গাড়িতে তাকে পাওয়া যায়নি। তারপর তারা এক ঝাঁক মানুষ নেমেছিল নদীতে, তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। নদীতে ঝাঁপিয়ে পড়ার পর পানির উপরে সে ওঠেনি। শুরু থেকে গোটা সময় আমরা তীরে দাঁড়িয়েছিলাম। মনটা আমাদের দারুণ খারাপ হয়ে যায়। জানতে পারি কি স্যার, উনি কে? এত বিনয়ী, সিদ্ধান্তে এত কঠোর এবং এমন দুঃসাহসী মানুষ আমি দেখিনি, পড়িনিও কোনো গল্পে। তিনি অত্যন্ত মূল্যবান মানুষ। আহমাদ মুসার নাম তুমি নিশ্চয় শুনেছ। ইনি আমাদের সে আহমাদ মুসা, বলল জর্জ আব্রাহাম জনসন। উনি আহমাদ মুসা? স্বগতোক্তির মতো কথাগুলো বেরোলো অ্যাঞ্জেলার মুখ থেকে। অপার বিস্ময় নিয়ে তাকিয়েছে সে জর্জ আব্রাহামের দিকে। কয়েক মুহূর্ত তার মুখ থেকে আর কোনো কথা বেরোল না। তার বিস্ময় পীড়িত মুখ থেকে আবার বেরিয়ে এলো, স্যার, আমরা তাহলে সংজ্ঞাহীন অবস্থায় আহমাদ মুসাকে উদ্ধার করেছিলাম।
তিনি এতটা সময় আমাদের সাথে ছিলেন, আবার আমাদের চোখের সামনে থেকে হারিয়ে গেলেন। ও গড, আমরা কৃতজ্ঞতা অভিনন্দন জানানোর কোনো সুযোগটাই পেলাম না। গভীর আবেগ এবং আন্তরিকতার স্পর্শ নিয়ে কথাগুলো বেরোল অ্যাঞ্জেলার মুখ থেকে। উনি হারিয়ে যাননি, হারিয়ে যেতে পারেন না। তুমি অভিনন্দন জানাতে পারবে ইনশাল্লাহ, সারা জেফারসন বলল। তার কণ্ঠ ভারী, মুখ গম্ভীর, তার শূন্য দৃষ্টি নদীর দিকে নিবদ্ধ। জর্জ আব্রাহাম অ্যাঞ্জেলার দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, সারা ঠিকই বলেছে মিস অ্যাঞ্জেলা, আল্লাহ তাকে রক্ষা করবেন এ ভরসা আমাদের আছে। কোনো দায়িত্ব সামনে এলে তিনি নিজের কথা ভুলে যান, এজন্যই আল্লাহ তাকে ভুলেন না কোনো সময়। গড সেভ হিম, বলল অ্যাঞ্জেলা। সে সাথে মনে পড়ল তার পিতার কথা। সে আহমদ মুসা বলেই হয়তো তার পিতা তাকে সবচেয়ে মূল্যবান মানুষ বলেছিলেন, কিন্তু তার পিতার কাছে তিনি এত মূল্যবান ছিলেন কেন? তিনি পুলিশের ছদ্মবেশে হলেও তাকে গ্রেফতারের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন কেন? আহমদ মুসা কোন ধ্বংসাত্মক ষড়যন্ত্রের কথা বলছিলেন? আব্বা কি কোনো দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন? মনে মনে আতঙ্কিত হয়ে উঠল অ্যাঞ্জেলা। ভাবল সে, খুব তাড়াতাড়ি পিতার সাথে তাকে কথা বলতে হবে। তার পিতার মতো সজ্জন মানুষ খুব কমই আছে, কিন্তু তার কি হলো? কেন তিনি ওইভাবে আহমদ মুসাকে তাদের হাত থেকে কেড়ে নিতে চাইলেন? আহমদ মুসার সাথে তার আব্বাদের সম্পর্কটা কি? জর্জ আব্রাহাম অ্যাঞ্জেলাকে কথা কয়টি বলেই ফিরে দাঁড়িয়েছিল বেঞ্জামিন বেকনের দিকে। বলল, বেঞ্জামিন, এরিক অ্যান্ডারসনকে ওয়্যারলেস লাগাও। এরিক অ্যান্ডারসনকে ওয়্যারলেস লাইনে পেয়ে বলল জর্জ আব্রাহাম, এরিক, রকক্রিক নদীটির ভাটির মুখে রকক্রিক ঘাট 2 এর উজানে সিকিমাইল পর্যন্ত নদী স্ক্যান করো, এক্ষণে লোকদের কাজে লাগাও। আমরা 2 নম্বর ঘাটে আছি। কথা শেষ করে ওয়্যারলেস কল অফ করে বলল, চলো আমরা রেস্ট হাউসে গিয়ে বসি। অ্যাঞ্জেলা দিকে চেয়ে বলল, তোমরাও আসতে পারো অ্যাঞ্জেলা। রেস্ট হাউসটার খাড়ির ওপারে নদীর তীর ঘেঁষে। খাড়িটা ঘুরে ওখানে যেতে হয়। সবাই গিয়ে গাড়িতে উঠল। আলায়া অ্যাঞ্জেলা অনুরোধ করে সারা জেফারসনকে তার গাড়িতে নিয়ে গেল। দুজন পেছনে ওঠার পর অ্যাঞ্জেলা ড্রাইভিং সিটে বসল। স্যালন হার্সকে বলল, হার্স, ড্রাইভ করতে আপত্তি নেই তো? বলো কি অ্যাঞ্জেলা, সারা ম্যাডামকে নিয়ে গাড়ি ড্রাইভ করা সৌভাগ্যের ব্যাপার। ওয়েলকাম, স্যালন হার্স বলল। ধন্যবাদ মিস্টার হার্স, সৌভাগ্যক্রমে আপনাদের দুজনের সাথে আমার দেখা পেয়েছি। আপনি এভাবে বললে লজ্জা পাবো ম্যাডাম। আপনাদেরকে আমরা আমাদের অভিভাবক পরিবার বলে মনে করি। আমেরিকাবাসীর কৃতজ্ঞ আপনাদের পরিবারের প্রতি। ভার্জিনিয়ার জেফারসন হাউসকে আমি আমাদের সিনাগগের চেয়ে সম্মান করি, স্যালন হার্স বলল। ধন্যবাদ মিস্টার হার্স। কথা শেষ করতে পারল না সারা জেফারসন। তার কথার মাঝখানে অ্যাঞ্জেলা বলল, ম্যাডাম প্লিজ এদিকে একটু। কথা শেষ না করে অ্যাঞ্জেলা থেমে গেল। বলো অ্যাঞ্জেলা, কি বলছিলে? বলল সারা জেফারসন। স্যার, আহমদ মুসা আমেরিকার বিরুদ্ধে ওদের যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য দিলেন, সেটা কি হতে পারে? উনি যাকে ভয়ঙ্কর বলছেন তা যে কত বড় ভয়ঙ্কর হতে পারে তা ভাবতেও আমার বুক কাঁপছে। হ্যাঁ, উনি যে বিষয়কে এভাবে গুরুত্ব দিয়েছেন তা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন কি সেটা? বলল সারা জেফারসন। ম্যাডাম, আহমদ মুসার কথা অনেক পড়েছি, অনেক শুনেছি, কিন্তু আজ দেখলাম অবিশ্বাস্য দৃশ্য। ওদের কাছে আবার ধরা পড়লে ওদের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করার উপর আর কোনো উপায় থাকবে না। এজন্যে মৃত্যুকে আলিঙ্গন করার মতো গাড়ি সমেত নদীতে যেভাবে ঝাঁপিয়ে পড়লেন তা সত্যি অবিশ্বাস্য। মৃত্যুর ব্যাপারে কোনো মানুষ এমন বেপরোয়া হতে পারে, তাও আমার কল্পনাই ছিল না, অ্যাঞ্জেলা বলল। হ্যাঁ, উনি যে বিষয়ে এভাবে গুরুত্ব দিয়েছেন তা খুবই গুরুতর পড়বে, অ্যাঞ্জেলা বলল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সারা জেফারসনের বুক থেকে তার অজান্তেই। বলল, ওর আপনজনদের কাছে তিনি যতটা গৌরবের ততটাই উদ্বেগের। সারা জেফারসনের এই দীর্ঘশ্বাস কান এড়াল না আলায়া অ্যাঞ্জেলার। সঙ্গে সঙ্গে সে চোখ তুলেছিল সারা জেফারসনের দিকে। সারা জেফারসনের দু চোখের শূন্যতা, মুখ জুড়ে ছিল বেদনার গভীর প্রলেপ। জেফারসন পরিবারের প্রতিভাবান সন্তান, ফ্রি আমেরিকার প্রধান, একজন অনড় ব্যক্তিত্বের অধিকারী সারা জেফারসনের এমন বেদনার তো মুখ সে আশা করেনি। কোনো সাহায্য সহায়তাকারীর জন্যে এ বেদনা স্বাভাবিক নয়। সারা জেফারসন যা বলল, এটা সেই আপনজনদের উদ্বেগ বেদনারই মতো। ভ্রু কুঁচকে উঠল তার। তাহলে কি কোনো সম্পর্ক? চিন্তাটা সম্পন্ন করার সাহস হল না, কিন্তু মন থেকে আরেকটা প্রশ্ন তার মাথা তুলল। এফবিআই এবং পুলিশের সাথে সারা জেফারসন কেন এসেছেন? সাহস তার ফিরে এলো। অসম্ভব কি? একদিকে আমেরিকার একটি শ্রেষ্ঠ বনেদি পরিবার,
অন্যদিকে দুনিয়ার শ্রেষ্ঠ এক ব্যক্তিত্ব। অ্যাঞ্জেলা এসব চিন্তার মধ্যে ডুবে যায়। সারা জেফারসন আবার প্রশ্ন করে, ওর জ্ঞান কোথায়, কতক্ষণে ফিরেছিল? সারা জেফারসনের কথায় সম্বিত ফিরে পেল আলাইয়া। তাকালো সারা জেফারসনের দিকে, সেই গম্ভীর বেদনার্ত মুখ। চোখ সরিয়ে নিয়ে বলল, অ্যাঞ্জেলা, সে এক মজার কথা ম্যাডাম। বলে অ্যাঞ্জেলা আহমাদ মুসার জ্ঞান ফেরা, তার সাথে কথা, সব কিছু সংক্ষেপে জানিয়ে বলল, অদ্ভুত দূরদৃষ্টির মানুষ, সামনে কি ঘটলে কি করবেন তা নিখুঁতভাবে ঠিক করতে পারেন, সেই সাথে দারুণ বিনয়ী একজন ভদ্রলোক। হ্যাঁ অ্যাঞ্জেলা, তার শত্রুরাও তার প্রশংসা করেন, বলল সারা জেফারসন। সারা জেফারসনের কণ্ঠ অসীম শ্রদ্ধায় সিক্ত। শ্রদ্ধাসিক্ত কণ্ঠ অন্তর স্পর্শ করল অ্যাঞ্জেলার। মনে হল অপার ভালোবাসার ভিত্তি ছাড়া কারো মনে এমন শ্রদ্ধা সৃষ্টি হতেই পারে না। কিন্তু এই পরিবেশে এমন বিষয়ে ইঙ্গিত কোনো কথা বলা যাবে না। চিন্তা করে অ্যাঞ্জেলা অন্য প্রসঙ্গ টেনে বলল, জনাব আহমাদ মুসা নদীতে ঝাঁপিয়ে পড়ার পর কি হয়েছে, কি হতে পারে, আমি কিছুই বুঝতে পারছি না ম্যাডাম। একজন মানুষ এভাবে লাপাত্তা হয়ে যেতে পারে কেমন করে? কিছুই বোঝা যাচ্ছে না অ্যাঞ্জেলা, কিন্তু একটা বিষয় আমি বলতে পারি, সেটা হলো এসব ক্ষেত্রে তিনি যখন কোনো কাজ করেন তখন পরবর্তী কাজটা কি হবে সেটাও চিন্তা করে রাখেন, বলল সারা জেফারসন। সে কাজটা কি সেটাই বোঝা যাচ্ছে না। দেখা যাক, নদী স্ক্যানিং করে কি পাওয়া যায়। খাড়ির এ প্রান্তে পৌঁছে গেছে তারা। নদীর তীর ঘেঁষে রেস্ট হাউস, এক্সিট রোডটা তার সামনে দিকে। রেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে গেছে জর্জ আব্রাহামের গাড়ি, তার পাশে গিয়ে দাঁড়ালো অ্যাঞ্জেলার গাড়ি এবং পুলিশ ভ্যান। আপনার আর্জেন্টিনা যাওয়া কি চূড়ান্ত? বলল ফর্ম H3 এর নির্বাহী প্রধান ডেভিড কোহেন কানিংহাম। হ্যাঁ চূড়ান্ত, আমাকে কয়েকদিন বাইরে থাকতে হবে, বলল সিমন আলেকজান্ডার, ফর্ম এবং H3 এর প্রধান এবং গডফাদার। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্তের আপনি কারণ? আমরা সাংঘাতিক একটা জরুরি অবস্থার মধ্যে পড়েছি, বড় বড় সিদ্ধান্ত নেবার প্রয়োজন হবে। এই সময় আপনার অনুপস্থিতির কথা আমরা চিন্তাই করতে পারছি না, বলল কোহেন কানিংহাম। অনেক বড় ঘটনা ঘটেছে কানিংহাম, সিমন আলেকজান্ডার বলল। কি ঘটনা স্যার? বলল কোহেন। তুমি জানো, আমাদের বাড়ির সিকিউরিটিকে বলে এসেছিলাম পুলিশ আসবে অসুস্থ লোকটিকে নিতে, তাদের সাহায্য করো। পুলিশের বেশে আমাদের লোকেরা সেখানে পৌঁছার আগে আহমাদ মুসাকে নিয়ে আমার মেয়ে চলে যেতে চেষ্টা করে। আমাদের পুলিশের বেশধারী লোকেরা তাকে কেটে পেয়ে যায়, কিন্তু আমার মেয়ে অন্য পথ ধরে সরে পড়তে সক্ষম হয়। এ থেকে আমার কাছে পরিষ্কার, আমার মেয়ে কোনো না কোনোভাবে কিছু জানতে পেরেছে বা সন্দেহ করেছে। সবচেয়ে বড় ঘটনা, FBI প্রধান একদল পুলিশ নিয়ে সেখানে গিয়েছিল। আমার গেটের সিকিউরিটি, আমি তাদের যা বলেছিলাম সব FBI প্রধানকে বলে দিয়েছে। তার উপর আমার মেয়ের সাথে FBI প্রধানের দীর্ঘ আলাপ হয়েছে। আমি নিশ্চিত FBI প্রধান সব জেনে ফেলেছে, সিমন আলেকজান্ডার বলল। কিন্তু স্যার, আমি তো এতে কোনো দোষ দেখছি না। পুলিশের পরিচয়ে কেউ যদি আপনাকে টেলিফোন করে আপনার হেফাজতের কোনো লোক তাদের আসামি বা অন্য কিছু দাবি করে, আপনি যদি তাকে বিশ্বাস করে এই ধরনের নির্দেশ দেন, তাতে তো দোষের কিছু নেই, বলল কোহেন। ঘটনা ওইটুকু হলে তো কোনো কথা ছিল না। ঘটনা তা নয়। আমার মেয়ে আহমাদ মুসাকে নিয়ে চলে যাবার পর আমি বাড়ি ফিরি। আমাদের বাড়ির সিসিটিভির ভিডিও চিত্রও চেক করি। চেক করতে গিয়ে দেখতে পাই আমি তোমার সাথে পুলিশের ছদ্মবেশে আমাদের লোকের পাঠানোর কথা সহ যা কিছু বলেছি তার সবই আমার মেয়ে আড়ালে দাঁড়িয়ে শুনেছে। আর এই বিষয়টা কারো কাছে গোপন নেই। কথাগুলো FBI প্রধানকে সে বলে দিতেই পারে। আর সিমন আলেকজান্ডারের কথার মাঝখানে কোহেন বলল, মেয়ে কি তার বাপকে এভাবে বিপদে ফেলতে পারে? পারে কোহেন। আমেরিকার তরুণদের সংগঠন ফ্রি আমেরিকার সদস্য সে, তুমি তো জানো। ফ্রি আমেরিকানরা দেশপ্রেমের কাছে কোনো কিছুকেই স্থান দেয় না। দেশপ্রেমের দাবির কাছে ওরা কোনো সম্পর্ককেই বড় করে দেখে না। সুতরাং তার কাছে কি আশা করতে পারি বুঝতেই পারছ, সিমন বলল। কিন্তু আমি শুনেছি স্যার, এই সংগঠনটি নাকি এখন আর অ্যাক্টিভ নেই, বলল কোহেন। সম্প্রতি আবার অ্যাক্টিভ করা হয়েছে। এর পেছনে নাকি সরকারের গোপন হাত আছে। সরকার চান তরুণদের এমন একটা সংগঠন দেশে সক্রিয় থাকা দরকার, সিমন বলল। ও গড, বলে একটা দম নিয়ে কোহেন বলল, স্যার তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? বলেছি তো, আহমাদ মুসাকে কিডন্যাপ করার সাথে আমি প্রত্যক্ষভাবে জড়িত, অথবা কিডন্যাপকারীদের আমি জানি, তাদের সাহায্যও করেছি,
সুতরাং আমাকে গ্রেফতার করার জন্যে তারা প্রথমেই ছুটে আসবে, এতে কোনো সন্দেহ নেই, সিমন বলল। আলায়া অ্যাঞ্জেলার কথায় সরকার আমাদের কতটুকু জানতে পারবে, কতটুকু ক্ষতি হবে আমাদের, বলল কোহেন। আমাকে আইডেন্টিফাই করা ছাড়া আমাদের আর কোনো ক্ষতি হয়নি এখনও। আহমাদ মুসা ওদের কাছে ফিরতে পারলে সেটা হবে আমাদের সর্বনাশা ক্ষতি, সিমন বলল। আহমাদ মুসাকে এখনও তো ওরা খুঁজেই পায়নি, বলল কোহেন। না, খুঁজে পায়নি। প্রায় গোটা রক ক্রিক নদীটায় তারা স্ক্যান করেছে, নদী থেকে উপরে উঠে আসা সম্ভাব্য সব জায়গা পরীক্ষা করেছে, কিন্তু নদীর ভেতরে কিংবা নদী থেকে পাড়ে ওঠার কোনো চিহ্ন পাওয়া যায়নি। নদীতে তার জুতা এবং জ্যাকেট পাওয়া গেছে মাত্র। বোঝা যাচ্ছে আহমাদ মুসা শরীরকে হালকা করার জন্য জুতা এবং জ্যাকেট হয়তো খুলে ফেলেছিল, কিন্তু সে কোথায় গেল? একটা মানুষ তো হাওয়া হয়ে যেতে পারে না, বলল কোহেন। আরেকটা গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে। স্ক্যান রিপোর্টে বলা হয়েছে সে সময় নদীতে টিউব সাবমেরিন চলার চিহ্ন পাওয়া গেছে। এই টিউব সাবমেরিন হাই প্রোফাইল ব্যক্তিরা গোপনে চলাফেরা করে থাকে। এ ধরনের কোনো সাবমেরিন তাকে তুলে নিতে পারে। এ ধরনের চিন্তা এফবিআই করছে। আবার এ চিন্তাও করা হচ্ছে নদীতে পড়ার সময় আহমাদ মুসা গুরুতর আহত হয়ে জুতা জ্যাকেট খুলে হালকা হয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে সফল হয়নি। পাহাড়ি নদীর স্রোত আহমাদ মুসাকে পটম্যাকে নিয়ে গেছে। মুখে কিছুটা প্রশান্তির ভাব ফুটে উঠল কোহেনের। বলল, ভালো হয়, আমরা মহাবিপদ থেকে বেঁচে যাই যদি দ্বিতীয় চিন্তাটা সত্য হয়। আচ্ছা, টিউব সাবমেরিন যদি তাকে তুলে নিয়ে থাকে, সেক্ষেত্রে সম্ভাবনাটা কি? কার হাতে সে পড়তে পারে? তুমিও জানো, আমাদের কিছু ইনল্যান্ড রিভারে টিউব সাবমেরিন চলে থাকে। এর মধ্যে কিছু এফবিআই সাবমেরিন আছে, আর কিছু আছে বেসরকারি রেজিস্টার্ড ফার্মের। এই প্রাইভেট টিউব সাবমেরিনের নিয়ন্ত্রণ অনেকটা সরকারের হাতে। প্রতিদিনের রুট এবং যাত্রী সম্পর্কে রিপোর্ট দিতে হয়। তাছাড়া গোপন খবর হল, অপরিচিত এবং বৈধ রেজিস্ট্রি ছাড়া দু একটা টিউব সাবমেরিন এসব নদীতে যাতায়াত করে। সরকারি সাবমেরিন তাকে তুলে নিলে তখনই খবর হয়ে যেত। প্রাইভেটগুলো যদি তুলে নিয়ে থাকে, তাহলে অল্প কয়েক ঘন্টার মধ্যে সরকার তা জানতে পারবে। কিন্তু অপরিচিত কোনো টিউব সাবমেরিন তাকে তুলে নিয়ে তারা একটা গোপন রাখতে পারে, যদি তারা প্রয়োজন দেখে, সিমন আলেকজান্ডার বলল। অপরিচিত টিউব সাবমেরিন কাদের হতে পারে? জিজ্ঞাসা কোহেনের। এ প্রশ্ন করছো কেন? তুমি তো জানো, বলল সিমন। মিলিয়ে নিতে চাচ্ছি স্যার, মাফ করবেন। হাসল সিমন আলেকজান্ডার। বলল, এটা মনে করা বৈরী কোনো দেশ, কোনো গোপন সংগঠন, বৈরী কোনো গোয়েন্দা সংস্থারও হতে পারে অপরিচিত টিউব সাবমেরিনগুলো। গড, আমাদের সাহায্য করুন। আহমাদ মুসা বৈরী কারো হাতে পড়লে আমাদের জন্য ভালো হয়। আহমাদ মুসা দীর্ঘ 8 ঘণ্টাতে উদ্ধার না হওয়া কি এদিকে ইঙ্গিত দিচ্ছে না? বলল কোহেন কানিংহাম। কিছুই বলা যাচ্ছে না কোহেন। কথা শেষ করে মুহূর্তকাল চুপ করে থেকে কোহেন কানিংহামের দিকে চেয়ে সিমন আলেকজান্ডার বলল, এসব আলোচনা পরেও করা যাবে, এসো এবার কাজের কথায় আসি। শুরু করল সিমন। দোরগোড়ায় আমাদের জন্য গুরুতর সংকট, অথচ আমাদের আরও সময় প্রয়োজন। বোধহয় সে সময় আমরা আর পাচ্ছি না। ভালো করে শোনো। আমাদের সামনে দুটো অবস্থার সৃষ্টি হতে পারে। আহমাদ মুসা যদি সরকারের কাছে পৌঁছে যায়, সরকার যদি তাকে পেয়ে যায়, তাহলে সরকার সবকিছু জেনে ফেলবে। সেক্ষেত্রে আমাদের গোটা আয়োজন ধ্বংসের মুখে পড়ে যাবে। আমরা এটা হতে দিতে পারি না। তার আগে আমাদের আঘাত করতে হবে। সরকারের সাথে আহমাদ মুসার দেখা হওয়ার সাথে সাথে মার্কিন সকল সাইলো এবং অস্ত্র ভাণ্ডারকে টার্গেট করে আমাদের ম্যাগনেটিক ফায়ার ওয়েবকে সক্রিয় করে তুলতে হবে এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে সরকারি পদক্ষেপগুলোর দিকে। ওরা আমাদের উপর আঘাত হানার আগে আমরা আঘাত হানব ওদের উপর। আমাদের MFW এর ট্রিগারগুলো একসাথে চেপা হবে, যাতে দ্বিতীয় চিন্তা তারা কোনো সুযোগ না পায়। মুহূর্তে ওদের সাইলো এবং অস্ত্রভাণ্ডার ধ্বংসস্তূপে পরিণত হবে। দ্বিতীয়ত, আহমাদ মুসাকে সরকার যদি খুঁজে না পায়, তাহলে বলা যায় আমরা নিশ্চিন্ত থাকব। আমাদের পরিকল্পনা সরকারের অজানাই থেকে যাবে। সেক্ষেত্রে আমাদের কাজ হবে যেভাবে চলছিল সেভাবেই চলবে। শুধু রক ক্রিকের জঙ্গল এলাকা, আমাদের অফিস হেডকোয়ার্টার ধ্বংস করে আমাদের ভিন্ন জায়গায় সরে যেতে হবে, কারণ সাবধানের মার নেই। সংজ্ঞাহীন আহমাদ মুসা যেখান থেকে উদ্ধার হয়েছে সে জায়গাটা আমাদের হেডকোয়ার্টারের খুব কাছে। আরেকটা কথা,
আমার বিষয় নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আহমাদ মুসা যদি ফিরে যেতে না পারে সরকারের কাছে, তাহলে তেমন কোনো সমস্যা নাও হতে পারে। আমার বিষয়টা আমার ফ্যামিলি ডিল করতে পারবে। থামল সিমন। স্যার, এসব বড় বড় সিদ্ধান্ত, প্রত্যেকটারই ফলো আপ আছে। বিশেষ করে প্রথম অপশনে আমরা যদি যাই, তার পরবর্তী পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ঐক্যবদ্ধ এবং দ্রুত সিদ্ধান্তের প্রয়োজনও আছে, বলল কোহেন কানিংহ্যাম। কেন? এসব কিছুই তো তোমার জানা। তোমার জানা নেই? সিমন আলেকজান্ডার বললে একটু শক্ত কণ্ঠে, হ্যাঁ জানা আছে স্যার, কিন্তু দেশপ্রেমিকদের সংখ্যা স্যার 90 ভাগ। সব চিন্তা সামনে রেখে আমাদের এগোতে হবে, কোনো ভুল করা যাবে না। এজন্যই আমার সতর্কতা, বলল কোহেন। ধন্যবাদ কোহেন, সতর্কতা ভালো, কিন্তু সতর্কতা যথাসময়ে কাজ করার ক্ষেত্রে যেন বাধা সৃষ্টি না হয়। আমরা যা করতে চাচ্ছি তা যুগান্তকারী, দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা পৃথিবীতে একদিন আমাদের আগমনকে অবধারিত করে তুলবে। তুমি ঠিকই। কথা শেষ করতে পারল না সিমন। তার ওয়্যারলেস বিপ বিপ করতে শুরু করেছে, কথা তার বন্ধ হয়ে গেল। ওয়্যারলেস মুখের কাছে এনে সিমন বলল, বলো জ্যাকব। স্যার, রকক্রিক নদী অঞ্চলে আহমাদ মুসাকে খোঁজার কাজ তারা পরিত্যাগ করেছে। আমাদের ইনফরমার এইমাত্র আমাকে জানালো এফবিআই এবং হোয়াইট হাউস মনে করছে আহমাদ মুসা অবশ্যই বেঁচে আছে, কিন্তু সে কোনো বৈরী শক্তির হাতে পড়েছে, অথবা সাংঘাতিক অসুস্থ বা আহত অবস্থায় কেউ তাকে উদ্ধার করে থাকতেও পারে। সুতরাং তারা আগের মতোই অনুসন্ধান চালিয়ে যাবে, বলল ওপার থেকে জ্যাকব নামের লোকটি। সুখবর জ্যাকব, ঈশ্বর আমাদের সাহায্য করুন। সে যদি কোনো বৈরী শক্তির হাতে পড়েই থাকে তাহলে সবচেয়ে ভালো। অসুস্থ অবস্থায় যদি কারো আশ্রয়ে গিয়ে থাকে তাহলে তা কিছু সময় পাব। যাক, আর কোনো খবর? স্যার, এফবিআই রকক্রিক পটোম্যাক নদী দিয়ে ওই দিন ওই সময় চলা সব টিউব সাবমেরিন খুঁজে বের করার চেষ্টা করছে। তারা প্রাইভেট সাবমেরিনকে বেশি সন্দেহ করছে, জ্যাকব নামের লোকটি বলল। ধন্যবাদ জ্যাকব, তোমার পরবর্তী খবরের জন্য অপেক্ষা করো। ওভার। ওয়্যারলেস রেখে সিমন আলেকজান্ডার তাকালো কোহেনের দিকে, বলল কোহেন, ওরা চেষ্টা করছে আহমাদ মুসাকে খুঁজে পাবার জন্যে, আর আমরা আহমাদ মুসাকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় চাই। এটা আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন। ঈশ্বর আমাদের একটা সুযোগ দিয়েছেন আহমাদ মুসাকে সরকারের হাতে না পড়তে দিতে। এর পুরো সদ্ব্যবহার আমাদের করতে হবে। অবশ্যই স্যার, আমাদের অনুসন্ধানী দল এখনও মাঠে। আমরা আরও তৎপর হব, কিন্তু একটা বিষয়, আহমাদ মুসাকে সরকার খুঁজে পেয়েছে এটা যদি জানতে না পারি। কোহেন বলল, কেন জানা যাবে না? সারা জেফারসনের বাড়ি, হোয়াইট হাউস, এফবিআই হেডকোয়ার্টার, সব জায়গায় আমাদের লোকেরা সক্রিয়। সারা জেফারসনের বাড়িতে আমাদের লোক নেই বটে, কিন্তু বাড়ির কাছাকাছি এমন এক জায়গায় তারা রয়েছে যেখান থেকে ও বাড়িতে কে আসছে, কে যাচ্ছে, কি হচ্ছে সব মনিটরিং করতে পারবে। আহমাদ মুসা ফিরে এলে এই 3 জায়গায় খবর হবেই। সুতরাং তারা খবর না পাওয়ার কোনো কারণ নেই কোহেন, বলল সিমন। কথা শেষ। শোনো কোহেন, সরকার আমাদের বিষয়ে জানতে পেরেছে। সন্দেহ হলে মুহূর্ত দেরি না করে MFWকে অ্যাক্টিভেট করে সর্বাত্মক আক্রমণ চালাবে। তুমি তো ব্যবস্থা করেছ। দেশের বিভিন্ন স্থানে লোকাল অ্যাক্টিভেশনের ব্যবস্থা ছাড়াও জরুরি সময়ের জন্যে সব লোকাল MWF এর কেন্দ্রীয় অ্যাক্টিভেশনের ব্যবস্থা আছে। এখন আর কোনো সমস্যা নেই। এক অপারেশন রুমে বসে সব সায়ালোতে থাকা মোতায়েন করা সব শক্তি গুঁড়ো করে দিতে পারবো আমরা। তারপর সরকার ও প্রশাসনে যে কম্পন শুরু হবে তা থামার আগেই দেখা যাবে FOAM বা ফোয়াম ওভাল অফিস দখল করে বসেছে। তখন আহমাদ মুসার বাবাও কিছু করতে পারবে না। আমরা তাকে কুকুরের মতো তাড়িয়ে নিয়ে যাব। ঈশ্বর আমাদের সে সুযোগ দিন। কথা শেষ করেই গুড ইভিনিং বলে ঘুরে দাঁড়িয়ে হাঁটা শুরু করল সিমন আলেকজান্ডার।